আপনারা সবাই দাবি করছেন পে স্কেলের প্রয়োজন। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার পে স্কেলের প্রয়োজন নাই। আপনি আমাকে 2015 সালের বাজার ব্যবস্থা ফিরিয়ে দিন, আমি এই বেতনেই থাকবো। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে হলে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদেরকে তাদের ন্যায্য পাওনা দিতে হবে। 200 টাকা কিন্তু আপনাকে 30 দিনে দেওয়া হয়। 30 দিনে যদি 200 টাকা দেওয়া হয়, আপনার পরে 6 টাকা 66 পয়সা প্রতিদিন। আপনি 6 টাকা 66 পয়সা দেয়, সামনের দোকানে চা খান, একটা চার দাম 10 টাকা। যারা ওই পে স্কেল কমিটিতে আছে, এই বেটারা ইয়ারকি স্কেল করছে, ফাজলামি স্কেল করছে। তারা এটা বুঝে না, লেখাপড়া কম জানে, তারা এটা বুঝে না। আপনাকে যাতায়াত ভাতা দিচ্ছে 300 টাকা। 300 টাকা আপনি 30 দিনের মধ্যে 4 দিন বাদ দেন, 30 দিন করে 300 টাকা 10 টাকা করে পড়ে। আপনি 10 টাকা দিয়ে কোথায় যাবেন? আমি এই বেতনেই থাকতে রাজি। 2015 সালের যে বাজার ব্যবস্থা ছিল, সেই বাজার ব্যবস্থাকে সেখানে আমাকে ফিরিয়ে দিন। আপনার পে স্কেল আমার প্রয়োজন নাই। আর যদি সেই বাজার ব্যবস্থা ফিরিয়ে দিতে না পারেন, তাহলে আমাকে পে স্কেল দিতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, অন্ন, বস্ত্র, মৌলিক অধিকারগুলি আপনি বাস্তবায়ন করতে পারবেন না। দুর্নীতি, আমরা বলি যে গভর্নমেন্ট দুর্নীতির ইশতেহার দিয়েছে, দুর্নীতিমুক্ত সমাজ গড়ব। আমার যখন স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানকে আমি ভাত দিতে পারবো না, তখন আমি চেষ্টা করব হয় অন্য কোনো কাজের, নয় চুরি ডাকাতি, নয় অনিয়ম। আমি বাধ্য হয়ে যাবে আমার পুত্র, সন্তান, স্ত্রী, পুত্রকে খাবার জোগানোর জন্য। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে হলে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদেরকে তাদের ন্যায্য পাওনা দিতে হবে। বিগত দিনের আন্দোলনে 23-এ গার্মেন্টস শিল্পের কর্মচারীদের সর্বনিম্ন বেতন ছিল 8,000 টাকা, সেটাকে 12,000-এ উন্নীত করেছেন। কিন্তু আমাদের সরকারি কর্মচারী যারা আছে, আপনি মধ্য অন্তর্বর্তীকালীন কি করলেন? গত অর্থ বছরে 5% প্রণোদনা দিলেন। ঘূর্ণিঝড়, সিডোর বা কোনো কিছুর সাহায্যের জন্য তো আমরা হাত বাড়াই যাই নাকি? হাত বাড়াইছি 5,000 টাকা, 5%। যদি একজন সচিবের 78,000 টাকায় কত টাকা আসে? আমরা এই স্কেলে সন্তুষ্ট না। আগামী দিনের যে পে স্কেল যদি সরকার দেয়, সেক্ষেত্রে সর্বনিম্ন মিনিমাম 25,000 টাকা করতে হবে। আপনার ব্যবধানটা কোথায় রাখতে হবে? আপনি 78,000 টাকা সর্বোচ্চ দিচ্ছেন আর 8,000 দিচ্ছেন। মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন কিভাবে আপনি করবেন? মৌলিক অধিকার বাস্তবায়ন করতে গেলে আমারও খাবার দরকার আছে, সচিবেরও খাবার দরকার আছে, আমার পরিবারের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর দরকার আছে, চিকিৎসার প্রয়োজন আছে। এখানে তো আপনার পদ দেখলে হবে না। আমি অনুরোধ করব প্রত্যেকটা সহকর্মী ভাইকে, শুধু কথা বললে হবে না, আপনাদেরকে অনুরোধ করব, দেখেন আমি এই কথাটা বারবার বলি যে গভর্নমেন্ট যে ভাতাগুলো দিয়েছে 8,200 টাকা সর্বনিম্ন যে স্কেলটা, আপনি টিফিন ভাতা পান 200 টাকা। লজ্জার কথা, 200 টাকা কিন্তু আপনাকে 30 দিনে দেওয়া হয়। 30 দিনে যদি 200 টাকা দেওয়া হয়, আপনার পরে 6 টাকা 66 পয়সা প্রতিদিন। আপনি 6 টাকা 66 পয়সা দেয়, সামনের দোকানে চা খান, একটা চার দাম 10 টাকা। যারা ওই পে স্কেল কমিটিতে আছে, এই বেটারা ইয়ারকি স্কেল করছে, ফাজলামি স্কেল করছে। তারা এটা বুঝে না, লেখাপড়া কম জানে, তারা এটা বুঝে না। আপনাকে যাতায়াত ভাতা দিচ্ছে 300 টাকা। 300 টাকা আপনি 30 দিনের মধ্যে 4 দিন বাদ দেন, 30 দিন করে 300 টাকা 10 টাকা করে পড়ে। আপনি 10 টাকা দিয়ে কোথায় যাবেন? আমার বাসা আগারগাতে, আমার অফিস মতিঝিলে, আমাকে 10 টাকা গাড়িতে নিবে? এখান থেকে কেউ গাজীপুর অফিসে যান না? 10 টাকায় হবে? এই যাতায়াত ভাতা, নামগাঁও আসতে যাতায়াত ভাতার দরকার নাকি? আপনি আমার পরিবারের সদস্য সংখ্যা রেশিও করছেন পে স্কেলে 6 সদস্য বিশিষ্ট পরিবার। আমি, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, 2 সন্তান। গভর্নমেন্টের থিওরি, ওনারা বুঝাইছে পে স্কেল কমিটি। আমাকে মেডিকেল দেন কত? 1500 টাকা। একজন ফুল প্লেজেড প্রফেসরকে আপনি দেখাবেন, আপনার টাকা লাগবে 1500 টাকা ফি। উনি গেলেই এক গাড়ি টেস্ট লিখে দেবে, টেস্টের লাগবে 5,000, ওষুধ কিনতে 5,000। তো 1500 টাকা আপনি কি করবেন? সেই 1500 টাকা তাও একজনের জন্য। তাহলে আমি 1500 টাকা যদি 6 দিয়ে ভাগ করি, আমার মনে হয় 250 টাকা আসে। তাহলে আপনি ট্রিটমেন্ট কোথায় করবেন? আপনি জাতি শিক্ষিত করার জন্য, রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত দেশ করার জন্য সারা পৃথিবী সহ চিল্লাইতেছেন। এই কর্মচারীদের, কর্মকর্তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আপনি টাকা দেন। আমার সন্তানের জন্য 500 টাকা, সর্বোচ্চ 1000।
1000 টাকা দিয়ে আপনার ছেলে মেয়েকে কি পড়াবেন বলেন? ঢাকা শহরের একটা প্রাইমারি স্কুলে যদি আপনার সন্তান পড়ে, বেতন কিছুই লাগে না, তার পোশাক লাগে না, যাতায়াত লাগে না। আপনি এই 1000 টাকা 2 জন থাকলে, একজন হলে 500, আপনি কোথায় পড়াবেন? এটাই আর কি, এটা ফাজলামি। কেন এই ব্যবস্থা যারা পে স্কেল কমিটির থাকে, যিনি সরকার প্রধান, তিনি কি দেখেন না? বিশ্লেষণ জানতে চান না? পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একটা কথা আছে, রাজা কোনদিন মরে না, রাজা কোনদিন ভুল করে না। তো প্রথম যেদিন ক্লাসে এই কথাটা শুনলাম, আমি প্রফেসরকে জিজ্ঞেস করলাম, স্যার এটা কি করলেন? রাজা কোনদিন মরে না, রাজা কোনদিন ভুল করে না, এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের একটা কথা। কয় এটার উত্তর হলো, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের যিনি প্রধান, রাষ্ট্রপতি, উনি মারা গেলে কে এই পদ দখল করবে, এটা গঠনতন্ত্রে বলা আছে, কনস্টিটিউশনে বলা আছে যে অমুক রাষ্ট্রপতি। তার মানে পদ মরে না, ব্যক্তি মরে, রাষ্ট্রপতি এসে যায়। উনি কোনদিন ভুল করে না। কেন ভুল করে না? একটা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে ফাইল গেলে নিচের লেভেল থেকে, আমার ডেস্ক থেকে উঠলো, আমার ডিডি, ডাইরেক্টর, সচিব, এরা দেখবে ফাইলটা, দেখতে দেখতে ওনার কাছে যাবে, উনি খালি স্বাক্ষর করবে। তাহলে ভুল করলে কে করছে? ক্লারিক্যাল মিস্টেক কে করছে? নিচের দিকে, তাই করছে না? তাই যদি হয়, আমার পে স্কেল কমিটি যখন আপনার সামনে ফাইল উপস্থাপন করলো, আপনি কি বুঝে নিবেন না? আপনি পে স্কেলটা বুঝে নিবেন না যে আপনি 6 সদস্য পরিবারকে 8,000 টাকা, 8,250 টাকা দিয়া, 15,000 টাকা দিয়া, এই 6 জন পরিবার বাংলাদেশের সব জায়গাতে, ঢাকা শহরে যারা বা সিটি শহরে যারা, তারা কিভাবে চলবে? এই কথাকে আমার যিনি সরকার প্রধান, তাকে বুঝাইতে হবে। তা নাহলে উনি সরকার প্রধান হইলেন কেন? আমাদেরও তো একটা ভোট আছে, ভোট আছে না? আপনি ধরে দিচ্ছেন 1:6, তাহলে তো আমার 1 কোটি ভোটার। প্রয়োজন ফুরিয়ে গেলে কর্মচারীর প্রয়োজন নাই, 4 বার নির্বাচন হয়েছে। আমি মনে করি সরকার প্রধানের উচিত, আমি অনুরোধ রাখবো ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, আপনাদের লিখনির মাধ্যমে আমাদের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে সমস্ত 7 দফা দাবি করা হবে, আপনারা আপনাদের সুচারু লিখনের মাধ্যমে জাতির কাছে উপস্থাপন করেন। আমি যে ব্যাখ্যাটি দিলাম, যদি আমার কোনো ব্যাখ্যায় ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে আমার এই আন্দোলনে শরিক হওয়ার জন্য, সংবাদ সম্মেলনে আসার জন্য, আপনাদের এই আন্তরিকতার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।